সবাই কেমন আছেন আপনারা? আমরা চলে এসেছি কোপেনহেগেন, যেটা কিনা ডেনমার্কে অবস্থিত। শুনেছি নাকি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ যেগুলো, যেমন নরওয়ে, ডেনমার্ক, তারপরে সুইডেন, নাকি অস্বাভাবিক সুন্দর নেচারের দিক থেকে। আর ডেনমার্কের ওয়েদার তো ভীষণই ভালো। চলুন আর বেশি কথা না বলে এই ভ্লগটাকে তাড়াতাড়ি শুরু করছি, আর আপনাদের সাথেও শেয়ার করি এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আসলে কীরকম দেখতে হয়, তাদের ব্যবস্থা কীরকম, রুলস রেগুলেশন কীরকম। ব্লগ শুরু হওয়ার প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা রোড ট্রিপ। যেই রোড ট্রিপটা শুরু হয়েছে ডেনমার্ক থেকে নরওয়ে থেকে সুইডেন, অ্যান্ড সুইডেন থেকে আবার ডেনমার্ক ব্যাক। কারণ আমাদের ফ্লাইট কিন্তু কোপেনহেগেন থেকেই ছিল, মানে ডেনমার্কে কোপেনহেগেন থেকেই আমাদের ফ্লাইট যাওয়া এবং আসা ওখান থেকেই ছিল। আর আমাদের এই পুরো রোড ট্রিপটা কিন্তু আমরা কভার করেছি 2500 কিলোমিটার। মানে আপনারা যদি দেখেন যে মুম্বাই থেকে কলকাতার ডিস্টেন্স, যদি আপনারা গাড়ি চড়ে আসা যাওয়া করেন, সেই ডিস্টেন্স 2500 কিলোমিটার কিন্তু গাড়ি চলেছে। আমরা এখন আছি কোপেনহেগেনে, যেহেতু আমাদের ফ্লাইট নেমেছে কোপেনহেগেনে। ওইদিকে দূরে জাহাজটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর কোপেনহেগেনের সিটি সেন্টারটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের নরওয়ে বা সুইডেন বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজের সাথে খুব একটা হিস্ট্রির কিন্তু আমাদের ইনফরমেশন খুব একটা আমাদের নেই। তো যার ফলে আমার ওখানকার হিস্ট্রি কিন্তু বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল, বিকজ আমি অনেক রাজাদের নাম জানি না, অনেক যুদ্ধ যেগুলো ওরা করেছে ইন্টার কান্ট্রিজের মধ্যে, সেগুলো কিন্তু আমার খুবই অজানা ছিল। তো কিছু হিস্ট্রি বুঝতে পারছিলাম, আবার কিছু হিস্ট্রি কিন্তু আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। চলুন এবার একটু কোপেনহেগেনে এই নেচারটা একটু এনজয় করি। আমরা যেহেতু এয়ারপোর্টে কোপেনহেগেনে নেমেছিলাম, তো ওখান থেকেই কিন্তু আমরা গাড়ি নিয়েছিলাম, যে গাড়ি করে কিন্তু আমরা গোটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজটা ঘুরবো। এখন আমরা কোপেনহেগেনেই রয়েছি, কাল আমরা নরওয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দেব। আমরা এখন খুব সুন্দর একটা সমুদ্রের সামনে রয়েছি। আসলে কালকে আমরা কোপেনহেগেন ঘুরলাম, তো কোপেনহেগেন ঘোরার পরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোপেনহেগেন থেকে আমরা, মানে ডেনমার্ক থেকে আমরা নরওয়েতে যাব। তার মাঝখানে খুব সুন্দর একটা সমুদ্র পড়েছে, আপনাদের দেখাচ্ছি যে পিছনে ভীষণ সুন্দর একটা সমুদ্র, ভীষণ সুন্দর ওয়েদার এখানে, সানি। এখানে অ্যাকচুয়ালি সামার চলছে এখন আমাদের এখানে ইউরোপে, তো তাই জন্য ঘুরতেও ভীষণ ভালো লাগছে। আপনাদেরকেও আমি দেখাচ্ছি। জানেন তো, আমাদের ইন্ডিয়াতে কোনো সমুদ্রের বিচে গেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ এত লোকজন, কেউ স্নান করছে, কেউ গল্প করছে, কেউ হয়তো খাবার দাবার খাচ্ছে। কিন্তু জানেন তো, বিদেশের সমুদ্রগুলো না একদম লোন বিচ, মানে কাউকে দেখাই যায় না, কেউ এলে হয়তো 2 মিনিট পরে আবার চলে যায়। তো এখানে বিচগুলো কিন্তু ঘুরে খুব একটা আপনারা মজা পাবেন না। খুব সুন্দর একটা ব্রিজে ড্রাইভ করছি। তো এটা হচ্ছে ডেনমার্কের ওয়ান অফ দ্য লংগেস্ট ব্রিজ। আর যদি আপনারা ভিউটা দেখেন, ভীষণ সুন্দর। আমরা বিলিভ করছি যে এই ব্রিজটা এতটাই বড় যে 10-15 কিলোমিটার্স ধরে এই ব্রিজটা স্ট্রেচ রয়েছে, আর ভীষণ বড় এই ব্রিজটা। মানে এই ব্রিজটা ক্রস করলে অ্যাকচুয়ালি আমরা পৌঁছাবো এমন একটা জায়গায়, সেখান থেকে আমরা ফেরি নিয়ে নরওয়েতে পৌঁছাবো। সো এই ব্রিজটা মানে না দেখালেই নয়, এতটাই সুন্দর। আমরা পৌঁছে গেছি ডেনমার্ক থেকে হার্টসেলে। তো এই হার্টসেল থেকে কিন্তু এই ক্রুজে করে আমরা নরওয়ে যাব। তো আমাদের অলরেডি টিকিট অনলাইনে কাটা ছিল, তো আমাদের এই গাড়ি শুদ্ধ আমরা সবাই মিলে এই ক্রুজে করে কিন্তু আমরা নরওয়ে পৌঁছাবো। চলুন আমাদের সাথে, আমি আপনাদেরকে ক্রুজটা দেখাবো যে ক্রুজের ভেতরে সব কিছু আছে। আমার কিন্তু লাইফে এই প্রথম এত বড় ক্রুজে চড়া ওভারনাইটে। আমি আগে শুনেছিলাম যে নাকি ক্রুজ
এরকম হয়, এরকম যায়, কিন্তু আমি কোনোদিনও সেটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি। কিন্তু এবার আমরা একটা ওভারনাইট জার্নি করছি ক্রুজে। ক্রুজটা কিন্তু সামনে থেকে অস্বাভাবিক বড়, মানে এত জায়েন্ট ক্রুজ মানে আমি কোনোদিনও আগে দেখিনি সত্যি কথা বলতে। আর চলুন এবার আমরা আস্তে আস্তে পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমরা এবার ক্রুজের গাড়িটাকে তুলতে হবে, কারণ আমরা ওভারনাইট গাড়ি নিয়ে যেহেতু আমরা লং ড্রাইভে মানে রোড ট্রিপ করছি, তো তাই জন্য আমরা গাড়ি নিয়ে নরওয়ে যাচ্ছি। আর নরওয়ে যাওয়ার পিছনে এটাই কারণ যে নরওয়ে ভীষণ অস্বাভাবিক সুন্দর ওদের নেচার, হ্যাঁ, যেখানে মেন হার্ট অফ স্ক্যান্ডিনেভিয়ান যাকে বলা হয় সেটা কিন্তু নরওয়েতেই অবস্থিত রয়েছে। তো চলুন আমরা গাড়ি ঢুকিয়ে দিয়েছি, এবার আমরা ক্রুজের মধ্যে আমাদের রুম নাম্বার খুঁজছি। তো আমরা রুম নাম্বার পেয়ে গেছি এখানে। তো এই দেখুন এখানে অ্যাকচুয়ালি একটা বেড রয়েছে। তো আমরা প্রথমেই ভাবছিলাম যে একটা বেডে দুজনে সিঙ্গেল বেডে কি করে শোবো। তো আমার বর অনেকক্ষণ ধরে এদিক ওদিক সেদিক নাড়াচাড়া করে কিছুতেই কোনো সলিউশন খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তারপরে আমাকে বলছে যে কি করব, আমি এবার নিচে যাচ্ছি, আমাদের রুমটা মনে হয় চেঞ্জ করতে হবে, এই রুমটা আমাদের মনে ভুল করে দিয়ে দিয়েছে। আমি বলছি যে দাঁড়াও একটু অপেক্ষা করো, ভুল করে মনে হয় দেয়নি। তো প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছে যে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে আমাদের রুম নয়, বা আমরা হয়তো অন্য কারোর ভুল রুমে ঢুকে গেছি। তা আমি অনেকক্ষণ এদিক ওদিক করে দেখলাম ওপরে একটা নব আছে, বুঝলেন, তার এখানে দেখছি এটা সিঁড়িও রয়েছে। তো আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই বাঙ্ক বেড টাইপের হবে। হ্যাঁ, তো আমি টানাটানি করার পরে দেখলাম ওপর থেকে আর একটা বেড ওই সুইচ টিপতে নেমে এসেছে। তো যাই হোক, এই ছিল একটা আমাদের ক্রুজের একটা বেশ ছোট্ট গল্প, যেটা মজার গল্প, যেটা শেয়ার না করেও না। আমি তো হাসতে হাসতে মানে ওর জিনিসপত্র দেখতে হাসতে হাসতে একদম মজা হয়ে গেছে। আর সেদিন আবার ম্যাচ হচ্ছিল, ইন্ডিয়ার ম্যাচ আর কি, যেটাতে ইন্ডিয়া জিতে গেছে। তো প্রচণ্ড হই হই রই রই একটা কাণ্ড। ক্রুজে আরও 2-3টে ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, তারাও প্রচণ্ড মানে ম্যাচ দেখছিল। আর আমি অ্যাকচুয়ালি বেরিয়ে এসেছিলাম এই ক্রুজে, প্রথমবার আমার জীবনে ক্রুজ চড়া। তো এই ক্রুজে অস্বাভাবিক সুন্দর সমুদ্রের মাঝখানে আমরা ডেনমার্ককে ছেড়ে আমরা নরওয়ের দিকে রওনা দিয়েছি। প্রচণ্ড হাওয়া ক্রুজে, মানে এমন হাওয়া যে দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তো আমি বেশিক্ষণ আর অপেক্ষা না করে আমি ওকে বললাম যে চলো আমরা এবার ডিনারটা করে আসি। এই ক্রুজে কিন্তু প্রচণ্ড ভালো খাবার ব্যবস্থা ছিল। আর আপনাকে কিন্তু এই ক্রুজে ওঠার আগে এই খাবারের যেটা রয়েছে এদের যে ডিনার বাফে, সেটা কিন্তু আপনাকে আগে থেকে বুক করতে হবে, নাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ওখানে খাবার, ওদের যে ভালো ফেসিলিটির যে বুফেটা রয়েছে ওটা কিন্তু আপনারা পাবেন না। আপনাকে ওর মধ্যে আরও অনেক রেস্টুরেন্টস ছিল, ওই রেস্টুরেন্টসে গিয়ে খেতে হবে। হ্যাঁ, তো আমরা এই অপরচুনিটিটা মিস করিনি, আমরা আগে থেকেই বুফেটা ওখান থেকে বুক করেই এসেছিলাম। এই ক্রুজের মধ্যে যে এইচ লেখা দেখছেন ওই মাঝখানে, ওটা কিন্তু হেলিপ্যাড, ওখানে কিন্তু হেলিকপ্টার এসে ওখানে দাঁড়াতে পারে। আচ্ছা, এইদিকে যেটা দেখছেন যে একটা কুকুরের ছবি দেওয়া, ওইদিকে যারা হয়তো কুকুর নিয়ে উঠেছে তারা কিন্তু কুকুরকে এখানে খাওয়াতে বা পটি করাতে বা ওই এরিয়াতে কুকুরের যাবতীয় যা জিনিস কিন্তু ওই এরিয়ার মধ্যে করতে হবে। এইদিকে আমার বর তো একদম খুব খুশি হয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। তো চলুন আমরা এবার আস্তে আস্তে একটু ক্রুজের ভিতরটা আপনাদেরকে দেখাই। এখানে একটা ভীষণ সুন্দর একটা পেন্টিং রয়েছে, ওয়াল পেন্টিং। আর ক্রুজটা না একদম জানেন তো গোলক ধাঁধার মতন, মানে যদি আপনি একবার হারিয়ে যান তো ভীষণ মুশকিল আর এদিক ওদিক করা, আর অনেক বড়। আর হারিয়ে গেলে আপনাকে প্রচুর হাঁটতে হবে, নয়তো সিঁড়ি করতে হবে। লিফট তো ছিল, কিন্তু লিফট আপনাকে অন্য জায়গাতেই নিয়ে যাচ্ছে, আবার সেই জায়গাতে, মানে খুবই গোলক ধাঁধার মতন। এই দেখুন এইদিকে ক্রুজের মধ্যে কিন্তু একটা ছোট্ট করে একটা শপিং মলও রেখেছে। হ্যাঁ, যদি কেউ আপনারা শপিং টপিং করতে চান, কিন্তু দাম একটু অস্বাভাবিক বেশি ছিল। আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা ছোট্ট ডেমো, আমরা যে ক্রুজে উঠেছিলাম সেই ক্রুজের একটা ছোট্ট কিন্তু করে সুন্দর করে ওরা একটা ডেমো কিন্তু এখানে সাজিয়ে রেখেছে। আর আমরা ছিলাম হচ্ছে
10th ফ্লোরে। তো বুঝতেই পারছেন একদম পুরো গোলক ধাঁধার মতন ব্যাপার। আর এইদিকে আমরা কিন্তু এবার টুকটুক করে চলে এসেছি ডিনার করতে। এখানে ডিনারে কিন্তু খুবই মজাদার খাবার দাবার ছিল। ওদের স্যালমন মাছ খুবই ফেমাস, বিখ্যাত, খুবই সুস্বাদু মাছ। আর আমার কিন্তু বিদেশে থাকতে থাকতে স্যালমন মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি একটা মাছ। হ্যাঁ, তো আমার বর খুব খুশি হয়ে গেছে, একদম খাবার দাবার নিয়ে বসেছে। আর আমি বিভিন্ন রকমের ডেজার্ট নিয়েছি। আর এবার আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া শুরু করেছি। কালকে 600 কিলোমিটার ড্রাইভ করে আসার পরে আমরা ক্রুজে উঠেছিলাম। আর এই 600 কিলোমিটার গাড়ি চালানোর কৃতিত্ব যায় হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। আর তোমার কেমন লাগলো 600 কিলোমিটার? ফার্স্ট টাইম চালালে না 600 কিলোমিটার গাড়ি রোড ট্রিপে? ভালো ছিল, অ্যাকচুয়ালি ওয়েদার ভালো ছিল। তারপরে জায়গায় জায়গায় দাঁড়াতে পেরেছি। এখানে স্পেশালি যেটা দেখলাম গাড়ি চালানোর সুবিধা, যে এদের পার্কিংয়ের সিস্টেমগুলো, মানে হাইওয়ের পাশে একদম সাইড করে বেরিয়ে গিয়ে পার্কিং, আর পার্কিংয়ে তোমার ফেসিলিটিস, ইনফ্যাক্ট কিছু কিছু পার্কিংয়ে দোকানও রয়েছে খাবার। তারপর ওখান থেকে আবার হাইওয়ে কানেক্টেড। আর এত সুইফট জিনিসগুলো, মানে এত ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই ব্রিজগুলো বলো, কত বড় বড় কানেকশনের ব্রিজগুলো ছিল যখন আমরা ওখান থেকে আসছিলাম। ভীষণ সুন্দর ছিল ব্রিজগুলো, যে দুটো ব্রিজ আমরা ক্রস করেছিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে নরওয়ে। তো আমরা ক্রুজে ছিলাম, ওভারনাইট জার্নি, ক্রুজের জার্নি ভীষণ সুন্দর লেগেছে আমাদের। ক্রুজের জার্নি ভীষণ ভালো খাইয়েছে কালকে। হ্যাঁ, তো এখন আমরা এখন নরওয়েতে হাঁটা শুরু করবো। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখন হাইকে। তো হাইকের ট্রেলে এটা আছে 2 ঘন্টা হেঁটে যাওয়া আর 2 ঘন্টা হেঁটে নিচে আসা। ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আর এটা নরওয়ের ভীষণ ফেমাস একটা হাইকিং স্পট। জায়গাটার নাম হচ্ছে প্রিকেস্টোলেন। সো চলুন আমার সাথে, আপনাদেরকেও আমি জায়গাটা দেখাবো, যে ভিউ পয়েন্টটা এত সুন্দর। অনেকটা পথ পাহাড়ে উঠে এসছি, আরও অনেকটা পথ যেতে হবে। আমাদের সাথে আরও অনেকে ট্রাভেলাররা, সব যারা নর্মালি যারা হাইকার তারা যাচ্ছে। তা আমাদেরও সেগুলো খুব ভালো লাগছে, তাদের সাথে যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে, হাই হ্যালো হচ্ছে। তো যাই হোক, আমরা অনেকটা চলে এসেছি, আরও অনেকটা পথ আছে। চলুন আমার সাথে। 60% উঠে গেছি, এখনও 40% পাহাড়ে ওঠা বাকি আছে। তারপরে উঠলে আমরা সেই সুন্দর ভিউটা দেখতে পারবো। আর এইরকম পাহাড়ের মাঝখানে মাঝখানে এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঝিল টাইপের আর কি, ভীষণ সুন্দর লাগছে। দু ঘন্টার ওপরে আমাদের ট্রাভেল করে ওপরে আসার এই সুন্দর ভিউটা, মানে এত চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে আমার পিছনে। আমি আপনাদেরকেও দেখাচ্ছি, এত সুন্দর ভিউ। নরওয়ে পাহাড়ে আজকে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আমরা কিন্তু এর আগেও ইংল্যান্ডে অনেক কটা হাইক করেছি, তাই জন্য আমাদের হাইকিংয়ের একটু এক্সপিরিয়েন্স আছে। বাট আমি বলবো যে যারা হাইক করতে চান না তারা কিন্তু একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে হাইক করতে আসাটা একটু বেটার হবে। কারণ কি এখানে না অনেকটা একটু পরিশ্রমের ব্যাপার থাকে, অনেকের শ্বাসকষ্টের সমস্যা থাকে, অনেকের ঠান্ডার সমস্যা থাকে। তাদের কিন্তু আমি বলবো যে হাইকটা না করাই ভালো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আগের দিন তো ক্রুজ থেকে বেরিয়েছিলাম। আর আমার না ক্রুজে খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ যেরকম ট্রেনে যেরকম একটা দুলতে থাকে না, ক্রুজেও কিন্তু খুব ওরকম একটা শেকি জার্নি আমার ওভারনাইট হয়েছিল। তো আমার ঘুমও খুব একটা ভালো হয়নি, যার ফলে আমার একটু কিন্তু শরীর খারাপ লাগছিল যখন আমি পাহাড় থেকে নামছিলাম নরওয়েতে। যাই হোক, চলুন একটা ছোট্ট গল্প আপনাদেরকে বললাম।
ভীষণ সুন্দর নরওয়েতে একটা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমার পিছনেই দেখতে পাচ্ছি ভীষণ বড় অপূর্ব সুন্দর একটা জলপ্রপাত। আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই ঝর্ণাটার ওপরে কিন্তু যাওয়া যায়, মানে টপ পিকে যাওয়া যায়। 640 মিটার এলিভেশন আছে, আর পিকে পৌঁছাতে কিন্তু 1.5 আওয়ার্স লাগবে, কারণ 2 আওয়ার্সও লাগতে পারে। বাট ওপর থেকে প্রচণ্ড সুন্দর ভিউ আছে এই জলপ্রপাত। আর এই পুরো ফরেস্টটা কিন্তু পাইন ট্রিজের রয়েছে। এই ওয়াটারফলটার নাম হচ্ছে ল্যাংফস। তো খুব নাম করা এবং ভীষণ ফেমাস একটা জলপ্রপাত নরওয়েতে। আর পিছনে এই এত সুন্দর জলপ্রপাত ওয়াটারফল, আর আমার পিছনেই এইদিকে হচ্ছে সমুদ্র আর মাউন্টেন। ভীষণ সুন্দর। নরওয়েকে বলে হচ্ছে আনটাচড নেচার। এখানে যারা অ্যাকচুয়ালি নেচার খুব ভালোবাসে তারা নরওয়ে ঘুরতে আসে। আর নরওয়েতে অনেক কিছু দেখার আছে। থাকুন আমার সাথে, আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। পিছনে হচ্ছে ওয়াটারফল, আর এখানে সিঁড়ি আছে। তো সিঁড়ি থেকে আমরা নিচে এখানে সমুদ্রেতে চলে এসেছি। তো আমরা এই ভিউটা এখন নিচ্ছি। সুন্দর ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে, যার নাম হচ্ছে লেটফস ওয়াটারফল। আপনারা যারা গাড়ি চালাতে বা এত বড় রোড ট্রিপ করতে যাদের ইচ্ছা নেই বা যারা করতে চান না, তাদের জন্য কিন্তু এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেল বুকও কিন্তু করা যায়। আমরা অনেকেই দেখছি যে বড় বড় বাস করে কিন্তু তারা এই এত সুন্দর সুন্দর নেচার এক্সপ্লোর করে যাচ্ছে, দেখে যাচ্ছে। এরকম নয় যে আপনাদের গাড়ি ড্রাইভ করতেই হবে। আমরা এটা একটা অপশন হিসেবে নিয়েছিলাম। বাট আপনারা যদি চান যে ট্রাভেল অ্যান্ড ট্যুর বুক করে ঘুরে যান। নরওয়েতে এক একটা টানেল 10 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার, মানে টানেলে ঢুকছি, বেরোনোর কোনো নামই নেই। আমি তো শুধু এটা ভাবছি যে টানেলগুলো কীভাবে বানিয়েছে যারা বানিয়েছিল। এত ভালো ইঞ্জিনিয়ারিং, এত ভালো কারুকার্য, আর পুরো কেভের মতন টানেলগুলো, আর বিশাল লং লং ডিস্টেন্স। অসম্ভব সুন্দর একটা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি। আরও একটা সুন্দর জলপ্রপাত আমার পিছনে। এখন এয়ারবিএনবিতে এইমাত্র ঢুকলাম। 1200 কিলোমিটার আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে। প্রচণ্ড ক্লান্ত আমরা, এখন রেস্ট নেব, আর কাল সকালবেলা আবার ঘুরতে বেরোবো। আমি এখন নরওয়ে বার্জেনে আছি। তো আমার পিছনে এখন নরওয়ের সবথেকে বিশ্ববিখ্যাত ফিশ মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই কাঁকড়াটাকে দেখছেন কি বড় দেখতে। আমি আগে কোনোদিন এত বড় কাঁকড়া কিন্তু দেখিনি। এদিকে দেখুন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ কিন্তু এদের এখানে পাওয়া যাচ্ছে। আর আপনাদেরকে আগেই বললাম যে এদের কিন্তু স্যালমন মাছ, কড মাছ ভীষণই বিশ্ববিখ্যাত। আমার যদি এবার সব মাছ ভালো লাগে না, যেরকম কলকাতায় আমার সব মাছই খুবই টেস্টি লাগে, কিন্তু এখানে আমার স্যালমন মাছ একটু বেশি টেস্টি লাগে। সব মাছ আমার খুব একটা ভালো লাগে না এখানে। আর যাই হোক, আমরা ফিশ মার্কেট থেকে এখন বেরিয়ে গিয়ে বার্গেন সিটিটাকে দেখছি। ভীষণ সুন্দর একটা সিটি, খুবই ছোট্ট একটা সিটি, কিন্তু খুবই হিস্টোরিক্যাল বেসিস রয়েছে এখানে। আর খুব সুন্দর একটা পার্কে কিন্তু আমরা এখন ঘুরছি, একদম বার্গেনের মধ্যমণি এই পার্কটা।
নরওয়ে যেতে একটু পাহাড়ি এলাকা, ওখানে কিন্তু খুবই বৃষ্টি বাদলের জায়গা, মানে আপনাকে কিছু নিন না নিন রেনকোট কিন্তু আপনাকে সাথে নিতেই হবে। এবার রেনকোটেও কিন্তু হয় না, অনেকে ছাতাও নিয়ে কিন্তু হাঁটছে। তো এতটাই মানে ওখানে ওয়েদারটা খুবই ডিস্টার্বড একটা ওয়েদার, আর তার সাথে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এটা আমি আগেও বলেছি যে নরওয়েতে কিন্তু প্রচণ্ড ওয়েদারের কিন্তু একটু ডিস্টারবেন্স আছে, খুবই ঠান্ডার জায়গা ওটা। নরওয়ে জায়গাটা প্রাকৃতিকভাবে এত সুন্দর যে আমরা গাড়ি থামিয়ে থামিয়ে, যদিও আমরা রোড ট্রিপে এসেছি, তো আমরা গাড়ি মাঝখানে থামিয়ে থামিয়ে এত সুন্দর এখানে ওয়াটারফলস আছে, ওয়াটারফলসগুলো আমরা দেখতে এসেছি। চলুন, এটা আর একটা ওয়াটারফল আপনাদের সাথে শেয়ার করছি, ভীষণ সুন্দর এবং জনপ্রিয় একটা ওয়াটারফল নরওয়েতে। এই হচ্ছে রাস্তার অবস্থা, একটু খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, আসলে এগুলো সিঁড়ি না, এগুলো কিন্তু পাথর। তো পাথর কেটে কেটে যেরকম পাথর ছিল ওরকমভাবেই এটা হয়ে গেছে আর কি। তো চলুন নিচে যাই, গিয়ে ঝর্ণাটাকে উপভোগ করি। এই ওয়াটারফলটার নাম হচ্ছে স্কাটারভেট। আমি জানি না এটাকে আমি ঠিক করে প্রোনাউন্স করতে পারছি কিনা, বিকজ ওদের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট, নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ। তো এখানে ফার্স্ট যখন জার্মান অ্যাটাক করেছিল, অ্যাকচুয়ালি এই জায়গাটা জার্মানের অধীনে ছিল অনেক ফর মেনি ইয়ার্স। তো এখানে ফার্স্ট নরওয়েজিয়ান সোলজাররা এখানে এসে কিন্তু লুকিয়েছিল, আর এখানে কিন্তু ভয়াবহ যুদ্ধ হয়েছিল জার্মানির সাথে নরওয়ে। সো এই জায়গাটা ভীষণ ভীষণ ফেমাস একটা জায়গা উইথ আ বিউটিফুল নেচার অ্যান্ড ওয়াটারফল। আমরা কিন্তু এখন ওয়েস্টার্ন নরওয়েটা ঘুরছি, আর আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা হচ্ছে ওয়েস্টার্ন নরওয়ে, যেটাকে হার্ডাঙ্গার রুট বলে। এই রুটটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস সিনারিক বিউটি, এখানে ফিয়র্ড প্লাস মাউন্টেন, গ্লেশিয়ার আর রিভার, ওয়াটারফলের রাস্তা। তো সিনারিক বিউটি দেখার জন্য নরওয়েতে এই রাস্তাটা নিলে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর নেচারের বিউটি আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের তো আমি বলেইছিলাম যে এখানে অনেক বড় বড় টানেল আছে, প্রায় 7 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটারের টানেল আপনারা এখানে দেখতে পারবেন। আর তার থেকে মজার হচ্ছে, দেখুন এখানে টানেলের মধ্যে আবার রাউন্ড অ্যাবাউট আছে, এটা কিন্তু একটা খুব মজার ব্যাপার। আর ইউরোপে তো আপনারা জানেন যে রাউন্ড অ্যাবাউট যারা গাড়ি চালায় বেশ ভেরি ফেমাস এখানে রাউন্ড অ্যাবাউটগুলো। তো এটা একটা আমার কাছে ফার্স্ট লাগলো যে টানেলের মধ্যে কী সুন্দর একটা রাউন্ড অ্যাবাউট করা রয়েছে। ওইদিকে দূরে দেখুন, আমরা যখন ড্রাইভ করছিলাম আর একটা বিশাল বড় ক্রুজ আমরা কিন্তু দেখতে পেয়েছি। এটাও একটা অস্বাভাবিক বিশাল বড় ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। এই ক্রুজটা কিন্তু এসছে নেদারল্যান্ড থেকে। তো এখানে দাঁড়িয়েছে, স্টপ দিয়েছে, এদের লোকেরা যারা ক্রুজে করে করে ঘোরে, তো তারা নর্মালি 3-4টে করে কান্ট্রি ঘোরে, এবং তারা মাঝখানে যে নরওয়ের সবথেকে সুন্দর জায়গা 2-3টে জায়গায় এরকম দাঁড় করায়, আর সেখানকার মানুষরা ঘুরে আবার কিন্তু ক্রুজে উঠে যায় এবং তারা আবার ডিফারেন্ট কান্ট্রি এক্সপ্লোর করে এরকমভাবেই। তো চলুন আমরা এবার একটা ঝর্ণা থেকে এগোচ্ছি। ভীষণ সুন্দর এই ঝর্ণাটা, আর অস্বাভাবিক সুন্দর লাগছে দেখতে। ঠান্ডা যে জ্যাকেটটা না পরে পারলাম না। আমি এটা আপনাদেরকে দেখাই, পিছনে দেখুন সাদা সাদা হোয়াইট কালারের, এগুলো কিন্তু বরফ, গ্লেশিয়ার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। খুব ঠান্ডা কিন্তু রয়েছে, হ্যাঁ, কিন্তু অতটাও ঠান্ডা নয় যতটা মানে বেশি ঠান্ডা হয় আর কি বরফ থাকলে হয়, অতটাও ঠান্ডা না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে নিচে বরফ থেকে জলগুলো
গোলে আর কি নিচ থেকে যাচ্ছে, খুব সুন্দর। আপনাদেরকে বলে রাখি এই জায়গায় কিন্তু যখন উইন্টার হয় পুরো কিন্তু সাদা বরফে ঢেকে যায়। যেহেতু এখন সামার চলছে তাই জন্য আমরা টুকরো টুকরো বরফ কিন্তু পাহাড়ের মাথায় এরকম জমে থাকতে দেখছি। একদম গ্লেশিয়ারের সামনে রয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আমরা একটা এয়ারবিএনবিতে ছিলাম উলসাকে, তো উলসাক থেকে এয়ারবিএনবির ভিউটা ভীষণ সুন্দর। আর এই ভিউটা মানে এতটাই সুন্দর যে মানে আপনাদের, কালকে রাতে উলসাক ছিলাম, আজকে সকালবেলায় আমরা রোড ট্রিপে ড্রাইভ করে অসলোতে এসেছি, নরওয়েতে। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে খুব ঠান্ডা। আমরা এখনও জানি না যে অসলো কীভাবে ঘুরতে পারবো, তবে চেষ্টা করছি যে ঘোরার ছাতা নিয়ে বেরিয়েছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন আমরা খেতে এসেছি, খেয়ে দিয়ে আমরা অসলোটা ঘুরবো। আমার অবস্থা দেখুন, ছাতা নিয়ে রেনকোট পরে ঘুরতে বেরিয়েছি। বেশ বৃষ্টি পড়ছে, প্রচণ্ড সাথে ওয়েদার। খুব সুন্দর একটা পার্ক দেখলাম, এখন সিটি সেন্টারটা একটু ঘুরবো। আমরা এবার একটা মিউজিয়ামে এসেছি, ওখানকার যেটা সিটি হল রয়েছে। তো এখানে যখন জার্মান অ্যাটাক করেছিল নরওয়েতে, তো নরওয়ের যে রাজা ছিল সে কিন্তু আমাদের ইংল্যান্ডে ডেভনশায়ার নামে একটা জায়গা, ওখানে কিন্তু উনি লুকিয়েছিলেন এবং ইংল্যান্ডের সাপোর্টে কিন্তু উনি ওখান থেকে এই যুদ্ধটা কিন্তু চালিয়ে গিয়েছিলেন। আমরা কিন্তু এবার নরওয়ে ছেড়ে দিয়ে সুইডেনে ঢুকবো, আর সুইডেন থেকে কিন্তু আমরা আবার ব্যাক ডেনমার্কে চলে যাব। তা আমরা একদম চেক পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। চেক পয়েন্টটা ক্রস করলেই যে মাঝখানে যে ম্যাপের যে ব্ল্যাক কালারের বর্ডারটা দেখছেন, যেটা এপার থেকে ওপারে চলে গেছে, ওটাই কিন্তু হচ্ছে আপনার সুইডেন আর নরওয়ের কিন্তু যে ডিভিশনটা রয়েছে। হ্যাঁ, তো ওইটাই আপনাদেরকে দেখালাম ম্যাপে, যে কি সুন্দর, মানে যে আসলে এখানকার ব্যাপারটা কি বলুন তো, ইউরোপে যেরকম মনে হয় যে কলকাতা থেকে উড়িষ্যা গেলেন বা মুম্বাই থেকে দিল্লি গেলেন, যেরকম আপনার মনে হয় যে স্টেট চেঞ্জ করছেন, আমাদেরও কিন্তু ঠিক এখানে এরকমই ফিল হয় যখন আমরা কান্ট্রি টু কান্ট্রি ড্রাইভ করি বা কান্ট্রি টু কান্ট্রি চেঞ্জ করি। তো ওরকম কোনো মানে অস্বাভাবিক কিছু ফিলিং হয় না যে বিশাল কোনো চেক পয়েন্ট রয়েছে বা বিশাল পাসপোর্ট চেক করছে, এরকম কিছুই মনে হয় না। আমরা কাল রাতে সুইডেনের এয়ারবিএনবিতে ছিলাম, তো আজকে আমরা সুইডেন থেকে আবার ফেরত চলে যাচ্ছি কোপেনহেগেনে। তো কোপেনহেগেন থেকে আমাদের আজকে ফ্লাইট আছে, আমরা আবার লন্ডন স্ট্যানস্টেড